আবরাজ টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, নিউটনের তৃতীয় সূত্রে আমরা জানতে পারতেছি প্রত্যেক ক্রিয়ার আসলে সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। আচ্ছা, তোমরা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান বলতে আসলে কি বুঝছো? দেখো, এটা হচ্ছে একটা দেওয়াল। সাপোজ এটা একটা দেওয়াল, তুমি দেওয়ালে একটা ঘুষি দিলা, ঠিক আছে? এটা হচ্ছে ঘুষি। তো ঘুষি দেওয়া মানে কি? তুমি দেওয়ালে কিছু বল প্রয়োগ করলা, ঠিক আছে? এখন যেহেতু বল প্রয়োগ করলা, তুমি ধরো দেওয়ালে F1 বল প্রয়োগ করলা, তাহলে তুমি ঘুষিটা দেওয়ার সাথে সাথে তুমি লক্ষ্য করবা যে তোমার আঙ্গুলের বা মুষ্টিতে কিছুটা ব্যথা অনুভব করতেছো। কেন ব্যথা অনুভব করতেছো? কারণ দেওয়ালও তোমার দিকে ঠিক F2 বলটা ফেরত দিছে। অর্থাৎ তুমি যে বলটা দিছো ঠিক সেম পরিমাণ বলটা দেওয়াল তোমারকে ফেরত দিছে, তাই তুমি দেখা যাচ্ছে তুমি হাতে ব্যথা পাইছো। আচ্ছা, তাহলে আমরা যে দেওয়ালে বলটা দিছি সেটাকে যদি আমরা F1 লিখি, তাহলে দেওয়াল আমাদেরকে যে বলটা দিছে সেটা হচ্ছে F2। অর্থাৎ নিউটন বলতেছে যে দেওয়ালে আমরা যে বলটা দিছি F1 আর দেওয়াল আমাদেরকে যে বলটা দিছে সেটা হচ্ছে F2। তারা আসলে পরস্পর সমান। কিন্তু একটা জিনিস মাথায় রাখো বা একটা জিনিস খেয়াল করো, দেখো তুমি দেওয়ালকে বলটা দিছো এদিকে, দেওয়াল কিন্তু তোমাকে আর এদিকে বল দেয় না, দেওয়াল তোমাকে বিপরীত দিকে বলটা দিছে। তার মানে এই বলের দিকটা যদি তুমি পজিটিভ ধরো, তাহলে এই দিকটা তোমাকে আসলে নেগেটিভ ধরে নিতে হবে, বা একটা যেহেতু একদিকে তাহলে আরেকটা যেহেতু বিপরীত দিকে, তাই তোমাকে দিকের জন্য আসলে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে। এটাই হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, তোমার কাছে এখন মনে হতে পারে আসলে ভাইয়া ব্যাপারটা কি এমন যে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু 0? ব্যাপারটা কি এমন? তোমার কাছে মনে হতে পারে এটা। আমি বলবো যে ভাইয়া না, ব্যাপারটা এমন না। কেন কি জানো? তুমি যে দেওয়ালে ধাক্কাটা দিছো, ঠিক আছে, তুমি বলটা প্রয়োগ করছো কোথায়? দেওয়ালে। আবার দেওয়াল যে তোমাকে ধাক্কাটা দিছে, দেওয়ালের বলটা কোথায় প্রয়োগ হয়েছে? তোমার হাতের মুষ্টিতে, ঠিক আছে? এখানে দুইটা বলই কিন্তু দেওয়ালের উপর কাজ করে নাই। একটা বল, অর্থাৎ তুমি যে বলটা দিছো সেটা দেওয়ালের উপর কাজ করছে, দেওয়াল তোমাকে যে বলটা দিছে সেটা আসলে তোমার হাতের মুষ্টিতে কাজ করছে। তাই আমি বলতে যাচ্ছি আসলে ভাইয়া যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান, এটা যে নিউটনের তৃতীয় সূত্র, এই সূত্রের আলোকে কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা একটা বস্তুর উপর কখনোই ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কাজ করে না। তাই আসলে এই F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু 0 কখনোই লেখা যাবে না। কেন যাবে না? কারণ দুইটা আলাদা দুইটা বস্তুর উপর কাজ করতেছে। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্রে আসলে বাস্তব উদাহরণ কি? নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব উদাহরণ হচ্ছে যে আমরা যে হাঁটি, সেটা হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব উদাহরণ। দেখো, খেয়াল করবা যে হাঁটার সময় আমাদের একটা পা থাকে এরকম, আরেকটা পা থাকে সোজা, ঠিক আছে? এখন দেখো এই পাটা আসলে নিচের দিকে একটা বল প্রয়োগ করে, আর মাটি তোমাকে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে। তুমি যদি মাটির দিকে F বল প্রয়োগ করো, মাটি তোমাকে বিপরীতমুখী -F বল প্রয়োগ করবে। এই কারণে মূলত তুমি হাঁটতে পারতেছো। কেন? কারণ তুমি মাটিতে যে পরিমাণ বলটা তুমি দিচ্ছ, মাটিও তোমাকে ঠিক একই পরিমাণ বলটা দিচ্ছে, তাই মূলত তুমি হাঁটতে পারতেছো। এই যে এটা হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র। তুমি কি কখনো ভাবছো যে তোমার হাঁটার মধ্যেও একটা সূত্র কাজ করতেছে? এটাই হচ্ছে আসলে ফিজিক্স। দেখো, তুমি সব কিছুতে ফিজিক্সের কিছু না কিছু মৌলিক বিষয়বস্তু পাবা। আচ্ছা, তোমরা খেয়াল করে থাকবা যে কখনো আমরা যখন কাদায় হাঁটি বা বালুতে হাঁটি, তখন হাঁটাটা একটু কষ্ট হয়ে যায়। কেন কষ্ট হয়ে যায় জানো? এই যে দেখো, এটা যদি একটা বালু হয়, তুমি যখন এখানে পা দাও, দেখবা বালুগুলো কিন্তু আসলে সরে যায়। কেন? কারণ বালুগুলো হচ্ছে তোমার একদম ঝুরঝুরে থাকে, দেখা যায় পা দেওয়ার সাথে সাথে চাপ খেয়ে সরে যায়। তো হয় কি জানো? তুমি যে পরিমাণ বলটা দিচ্ছ F, বালু তোমাকে ঠিক রিটার্নে -F বলটা আসলে দিতে পারতেছে না। তাই দেখা যায় তুমি যখন বালুতে হাঁটো, তখন তোমার একটু হাঁটতে কষ্ট হয়। মোট কথা দেখবা তুমি বালুতে যখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করে মানুষ, তখন আসলে মানুষের একটু সমস্যা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কেন বালুতে হাঁটাটা কষ্টের। এটাও আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারি। এই হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র। এখন আমরা একটা জিনিস দেখব। কি দেখব? আচ্ছা, তোমাদের কি মনে আছে একদিন নিউটন একটা গাছের নিচে বসছিল, তার মাথার উপরে একটা আপেল পড়ছে? আচ্ছা, ভাবো তো যদি আপেলের জায়গায় একটা ডাব পড়তো, তাহলে তার মাথার কি অবস্থা হইতো? আসো, আমরা এখন একটা জিনিস দেখব। কি দেখব? একটা মজার জিনিস দেখব। দেখো, এটা হচ্ছে তোমার পৃথিবী। যার ভর হচ্ছে m। এটা হচ্ছে একটা আপেল, ঠিক আছে, যার ভর হচ্ছে ছোট m, ঠিক আছে? এখন একটা জিনিস মাথায় রাখো যে আপেলটা পৃথিবীর দিকে যে বল দিবে F বল, পৃথিবীও কিন্তু আপেলের দিকে একই পরিমাণ বল দিবে। কেন? আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানলাম প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। অর্থাৎ m ভরের আপেলটা পৃথিবীতে যে পরিমাণ বল দিচ্ছে, পৃথিবীও তাকে ঠিক সেম বলে আসলে
বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে, এটাই হচ্ছে মূলত কথা। এখন দেখো আমরা গত টিউটোরিয়াল আমরা কি শিখছিলাম, মহাকর্ষ বল F সমান সমান G/mm ডিভাইডেড বাই ডি স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে অ্যাপেলের ভর, আর এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। আচ্ছা, এখন আমি ধরে নিলাম আপেলটা হচ্ছে 1 কেজি, অর্থাৎ আপেলের ভরটা হচ্ছে 1 কেজি। পৃথিবীর ভরটা কত? পৃথিবীর ভর m হচ্ছে তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই করতেছি, 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, যে পৃথিবীর আপেলটা যে পৃথিবীর দিকে পড়তেছে, পৃথিবী যেমন আপেলটাকে আকর্ষণ করবে, তাহলে আপেলটাও আসলে পৃথিবীটাকে আকর্ষণ করবে। তো আপেলটাই কেন নিচে পড়তেছে, পৃথিবী কেন আপেলের দিকে উঠে যাচ্ছে না? অর্থাৎ পুরো পৃথিবীটা কেন আপেলের দিকে উঠে যাচ্ছে না? আমরা এই মজার জিনিসটা এখন দেখব। আচ্ছা দেখো তো, আপেলটা যে পৃথিবীর দিকে পড়তেছে, পৃথিবীকেও তাহলে আপেলটা আকর্ষণ করতেছে। তো আকর্ষণ বল F সমান সমান কি? আকর্ষণ বল F সমান সমান হচ্ছে ma। এখানে এমটা কি? এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা ত্বরণ। তুমি ত্বরণই ধরে নাও, এখানে যে অভিকর্ষজ ত্বরণ হলে তো জি হতো, তুমি এখানে নর্মাল ত্বরণ ধরে নাও। তাহলে F সমান সমান ma। তাহলে আমরা যদি অর্থাৎ এই আপেলটা যে পৃথিবীর দিকে পড়তেছে, পৃথিবীকে যে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণের কারণে একটা ত্বরণের সৃষ্টি হবে, সে ত্বরণটা আমরা বের করতেছি। এ সমান সমান তাহলে কি হয়? এ সমান সমান হচ্ছে F/m। তাহলে F কি? F হচ্ছে mg, আর এটা হচ্ছে বড় হাতের m। তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে ছোট হাতের m ডিভাইডেড বাই বড় হাতের m ইন্টু g। তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। m হচ্ছে এখানে অ্যাপেলের ভর, অ্যাপেলের ভর হচ্ছে 1 কেজি। পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এটার সাথে আমরা g গুণ করব, 9.8 গুণ করব, কত আসতেছে? 1.638 ইন্টু 10 টু দি পাওয়ার -24। এটা হচ্ছে ms ইনভার্স 2, যেহেতু ত্বরণ। আচ্ছা, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে পৃথিবীর এই যে আপেলটা যে পৃথিবীকে আকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ, এটা তো একটা বল। যেহেতু বল, সেখানে একটা পৃথিবীর ভর থাকবে আর একটা ত্বরণ থাকবে। এই ত্বরণে আসলে অ্যাপেলটা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে। এই ত্বরণটা আসলে খুবই ছোট, পৃথিবীর ত্বরণ থেকে এই ত্বরণটা আসলে খুবই ছোট। পৃথিবী আপেলকে কোন ত্বরণে আকর্ষণ করবে? পৃথিবী আপেলকে আকর্ষণ করবে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে, আর আপেলটা পৃথিবীটাকে আকর্ষণ করবে 1.638 ইন্টু 10 ইনভার্স 24 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে। দেখা যায় ত্বরণের অনেক বিশাল একটা পার্থক্য আছে, অর্থাৎ এই ত্বরণটা চেয়ে অনেক বড়। তাই দেখা যায় যে আপেলটাই আসলে এই আপেলটাই আসলে পৃথিবীতে পড়ে, এই পৃথিবীটা ধুম করে কখনো উপরে উঠে যায় না। এটাই হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এই জিনিসটাও ব্যাখ্যা করতে পারি। আশা করি এই যে আমাদের বাস্তব জীবনে যে নিউটনের তৃতীয় সূত্রটা কতটা দরকার বা কতটা উপকারী, সেটা তোমরা আসলে বুঝতে পারছো এই টিউটোরিয়ালের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে।